কি আরাম দেখলাম রে প্রদীপ, কত বছর পর আমার স্বামী মারা গেছে। তুই তো ভালো ছেলে রে, ইস তোকে দেখলে যে কোনো মেয়ে। প্রদীপ, ও প্রদীপ, কই গেলা? এদিকে আসো না প্রদীপ। জি মালিকিন, আমি আসতেছি, দাঁড়ান। আগে মালিকিন। আরে সারা, কি ব্যাপার তুই নিচে বসলি কেন? তো নিচে বসবো না তো কোথায় বসবো? উপরে বস। আরে কি বলেন মালিকিন, আমার বাপ তো সারা জীবনই আহ, আপনাদের গোলামি করে গেছে। বাপের পরে আমি আসছি, আমার পূর্বপুরুষ আপনাদের বাড়ি পর্যন্ত কাজ করে গেছে। তো নিচেই আমাদের বাড়ির সবাই যেহেতু নিচে বসছে, আমি নিচে বসলাম। ও, তুই বুঝি তোর বাপের কথা মনে রাখছিস তাই না? তুই তো হ্যাঁ। অনেক ভদ্র ছেলে রে, অনেক ভালো। তো কি করছিলি ওইখানে এতক্ষণ? না, ওই জায়গায় একটু কাজ ছিল, তো ওই কাজটা সারছিলাম, মানে শুনতে পাইনি, পরে শুনতে পেলাম তাই দৌড়ে আসলাম। কাজটা রাইতেই চলে আসছে। আহ, আচ্ছা মালিকিন, এখন কি করতে হবে বলেন আমাকে। আসলে আমি বিধবা মানুষ, হাঁটা চলা ওইভাবে করতে পারি না, বাজার ঘাটও করতে পারি না। তো এখন বিষয় হচ্ছে, তোকে দেখে খুব ভদ্র মনে হচ্ছে, অনেক ভালো ছেলে রে তুই। তোকে আমি লেখাপড়া করাবো অনেক দূর, যদি তুই পড়তে চাস। আরে কি বলেন মালিকিন, আপনি আমাদের লেখাপড়া করাবেন? কিন্তু আমরা গরিব মানুষ, আমাদেরকে কে টাকা পয়সা দিবে আর কোথায় স্কুলে ভর্তি করবে দেখি বলেন। আমাদেরকে স্কুলে স্কুলে এগুলাতে যায় না। আসলে আমরা গুলাম, সারা জীবন মানুষের গুলামি করি। না না, তোর ধারণা মোটেও সত্য না। তুই কি বলিস এইসব? তুই গোলাম গোলাম বলতেছিস কি? আমি কি তোকে গোলামের চোখে দেখি কখনো বল? না, সেটা তো দেখেন না কোনো সময়, তা মানি। হ্যাঁ, তো এখন কি করতে হবে আপনার জন্য বলেন আমাকে, আমি আপনার কাজটা করে দিই। দেখ, আমি বিধবা মানুষ, আমারও তো একটা চাহিদা আছে তাই না? আমার শরীরটা না কেমন ম্যাচ ম্যাচ করতেছে, যদি আমার হাত করে একটু টিপে দিতি তাহলে খুশি হইতাম। কি কোন মালিকিনি, আমি আপনার গায়ে টাচ করব? এটা কেমন দেখায় না? আমার শরীরটা খুব খারাপ রে প্রদীপ। বুঝতে পারছি। তুই একটু আমার দিকে দেখ, আমি তোকে লেখাপড়ার যত খরচ লাগে সব আমি বহন করবো। তুই কোনো চিন্তা নেই, তুই অনেক ভালো ছেলে রে। ইস, তোর মতো ছেলে হাজারকে একটাও পাওয়া যায় না। মালিকিনি, আমি কি আপনার গায়ে টাচ করব বলতেছেন সেটা? সমস্যা নাই তো, আমি তো তোকে অনুমতি দিয়েছি। অনুমতি না দিলে না হয় একটা কথা ছিল তাই না? আমি তো তোকে অনুমতি দিয়েছি। এটা কি করে সম্ভব? সে একজন বিধবা মহিলা, তারপরে আবার তার পরিবারের কেউ নেই। তুমি কি বিশ্বাসঘাতকতা করতে পারবে? আচ্ছা ঠিক আছে। কি না বলতেছিস বিড়বিড় করে? না না না, কি বলবো আর। আচ্ছা আমি ঠিক আছে দিতেছি। আহা, কি আরাম দেখলাম রে প্রদীপ, তোকে বুঝে হারিয়া পারবো না আমি। অনেক যন্ত্রণা করতেছে এগুলার ভিতরে রে ভাই। তুই প্রদীপ অনেক ভালো ছেলে রে, তোর তো নতুন কোনো তুলনা হয় না। তুই সারা জীবন আমার কাছে থাকতে হবে, আমি যতদিন মতো না মারা যাই। বল থাকবি? হ্যাঁ, থাকবো না কেন? বললাম না, আমার পূর্বপুরুষ আপনার বাড়িতে কাজ করে গেছে, আমার বাপও কাজ করে গেছে, তাই আমিও আসলাম। আজকে থেকে ওই যে উত্তর বিদায় যে রুমটা আলাদা, ওই রুমটা তোকে পরিষ্কার করে দেবো। একটা টেবিল একটা চেয়ার ওখানে থাকবো, তুই খালি লেখাপড়া করবি। আর তোর এই আমার তো আরো কেয়ারটেকার আছে, ওরা আবার সে অন্য কাজ করবে, তুই খালি আমার সেবা করবি। আচ্ছা ঠিক আছে। কি কথাটা ঠিক বলছি না? হ্যাঁ ঠিক বলছো। বল তুই রাজি? হ্যাঁ আমি রাজি আছি, অসুবিধা এই তো নেই। লক্ষ্মী ছিল, অনেক ভালো ছিল। তো দেখ, আমি বুঝবো মানুষ, আমার কত কিছু দরকার বল। সবাই সাথে তো আর সব কিছু শেয়ার করা যায় না। যদি তুই একটু আমার দুঃখের ভাগি নিতি। আচ্ছা মালিকিনি বলেন, কি দুঃখের বাণী নিয়ে আমার সাথে আমি হবো আপনার? বললে আমি সব শুনবো। আপনি বলেন, কি সমস্যা? আমি যে কত জ্বালাতন নিয়ে আছি এটা তুই বুঝবি না। যদি করে দিতে দিই তখন তুই বুঝবি যে সত্যি সত্যি আমি অনেক কষ্টে আছি।
আমার স্বামীটা মারা যায় অনেক বছর হয়ে খুবই, আমার মনে যে কত কষ্ট আমি কাউকে বলতে পারি না। এই মনের কষ্টের কথা মনেই চাপায় ধরে রাখছি। কার কাছে বলবো বল? দুঃখের কথা কারো কাছে বললে সবাই সরলতার সুযোগ নেই, তাই না? তাও ঠিক বলছেন। আমারও তো একটা চাহিদা আছে না, বল? আমি তো একটা মানুষ, রক্ত মাংসে গড়া। তুই যদি আমার চাহিদাটা মিটাই দিস তাহলে আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। আচ্ছা বলেন আপনার চাহিদাটা কি? আমাকে তো জানতে হবে আপনার চাহিদা সম্পর্কে। যদি না জানি তাহলে আমি কিভাবে পূরণ করবো দেখি বলেন। আহ, তুই তো বুঝিস অনেক কিছু নাকি? হুম, জি বলেন, আমি শুনি। হুম, তো আজকে থেকে মাঝে মধ্যে তুই আমার রুমে এসে থাকবি, কি কেউ দেখবো না। কি বলেন এগুলা? আমি আপনার রুমে থাকবো মানে? না 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 না, এটা কোনো সময় সম্ভব না। আরে তুই খারাপ মাইন্ডের লাগছে। ব ব ব উঠে দাঁড়াইলি কেন? না, আপনি যে কথা বলছেন না ওই কথাটা আমি অনেক ভয় পাইছি, ওই কথা ভুলেই আপনার মুখ দিয়ে আনবেন না। ভয়ের কিচ্ছু নাই, তুই তো আমারই একজন। তুই কি এই ফ্যামিলির একজন সদস্য না? তাতে কি হয়েছে? আমি আপনার বাড়ির গোলাম হয়ে যাই, আর আমি তো আপনার বেটা হিসাবে থাকতে পারি না, এটা তো অন্য ধরনের ইয়ে হয়। তুই নিজেকে গোলাম মনে করিস কেন? তুই আমাকে আপন মনে কর। আপন মনে করতেছিস, দেখবি সব ঠিক হয়ে গেছে নাকি? হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু আপনার বেটা হিসেবে থাকতে পারবো না, এটা হচ্ছে ফাইনাল। আচ্ছা বলবি, মাথা আমার কাছে অনেক বড় হয়। আমি রাতে স্বপ্ন দেখি আমার স্বামী আসে আমার কাছে, এরপর আমার পাশ দিয়ে সে কিরকম কিরকম করে। এই জন্য আমি তোকে আমার কাছে খুশি হয়েছে, অন্য কিছু না। তুই শুধু শুধু খারাপ মানছি ম্যাচ কেন করবি? আমি কি খারাপ কিছু বলছি তোকে? আচ্ছা ঠিক আছে, আমি একদিন দেখবো তাহলে। দেখবা? তাহলে আজকে রাত্রে আমার কাছে থাক। আরে কি বলেন আজকে রাত্রে? আর যে লোকজন আছে এরা কি মনে করবে? কিচ্ছু মনে করবে না, আমি তো ভয় পাচ্ছি। এগুলো তো তোকে আমার পাশে শুইতে বলছি, আমি তো অন্য কিছু করতে বলি নাই তোকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, ঠিক এখানে এখানে সুন্দর করে একটা বালিশ দেই, তুই শো। হ্যাঁ, আর কোল বালিশ তো নাই, ওইটা কিনতে হলে 600 টাকা লাগবে। এখন এখন এই রাতের বেলা কোল বালিশ পাবো না, বুঝছিস? আমি হ্যাঁ। তোর কোল বালিশ এটা থাক ওই ছেলে রাখ। আরে না, এটা এখানে দেই, আপনি ওই পাশে শুন, আমি ওই পাশে। আরে প্রদীপ, তুই আমাকে পর পর মনে করিস না। আমি তোর আত্মার একটা অংশ। তুই আমাকে পর মনে করলে ভুল করবি, বুঝছিস প্রদীপ? আমার স্বামী মারা যায় অনেক বছর, বুঝছিস? এই রাতের বেলা বৈশা বৈশা পুঁতি করতো, আমি শুনতাম। সে পড়তো, আমি শুনতাম। এখন আমার দুঃখের বাকি কেউ হয় না রে প্রদীপ। রাত দিন 24 ঘন্টা আমার এক হয়ে গেছে। কখন দিন যায় কখন রাত যায় আমি কিছুই টের পাই না। কিন্তু রাতের বেলা যখন শুয়ে থাকি তখন আমার জামাই আইসা আমার পাশ দিয়ে শোয়, আমার হাতে ধরে আমার পায়ে ধরে কেমন কেমন করে। আমার খুব ভয় লাগে, আজকে তুই থাকবি না, আজকে আর আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে, শুন। আচ্ছা প্রদীপ, আচ্ছা মালিকিনি, আপনি ঘুমান, আমি আমার মতো করে ঘুমাই। আমি তোর মাথাটা বানাই দিই প্রদীপ, সুন্দর মতো ঘুম আসবে তোর চাইলে, বুঝছিস? না, আমার মাথা বাড়ানো লাগবে না, আমি যেভাবে সেভাবে ঘুমাইতে পারি, আপনি আমার গায়ে টাচ করবেন না। মানুষজন দেখলে অন্য কিছু ভাববে, তাহলে আমাদের এই যে এখানে তো এই রুমের ভিতরে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, তাই না? তোর মানুষ দেখবা, আমি তো মানুষ তোর কাছে এখন। আমি তোকে সব দেবো, বিশ্বাস করবো। আরে কি করতেছেন? আরে কি করতেছি, কই করলামই তো না, মাত্র তো শুরু করলাম প্রদীপ। তুই তুই তো ভালো ছেলে রে, ইস, তোকে দেখলে যে কোনো মেয়ে। আচ্ছা মালিকিন, আপনি আমার সাথে যে এই কাজটা করলেন এটা কি ঠিক হলো? আর আপনি যে আমাকে বলছেন পড়াশোনা করাবেন, আমাকে আরো বড় বানাবেন, আপনি কি আসলে কি আমাকে পড়াশোনা করাবেন নাকি আমার সাথে এগুলো আপনার মজা করছেন? আরে না না, মজা কেন করবো? আমার এত সব প্রপার্টি প্রপার্টি সব কি করব বল? আমি মারা যাওয়ার পর আমার এগুলো কি কেউ ভাবে? আমি তোকে দিয়ে যাবো সব, তুই লেখাপড়া শিখাবো। সত্যি বলছেন? হ্যাঁ সব। তাইলে যাই হোক, আমার ভালো হইলো। ঠিক আছে, অসুবিধা, তাইলে আমি আপনার সাথে থাকতে জায়গায় কোনো অসুবিধা হবে না। কেন না বললাম, ওই যে উঠতে পারছে যে রুমটা, ওইটা পরিষ্কার করে দেবো কালকে সকালবেলা। এখন তো রাত, কালকে সকালবেলা পরিষ্কার করে দেবো ওই ছানুকে দিয়ে। দিয়ে একটা টেবিল একটা চেয়ার ওইখানে নিয়ে এরপরে তোকে আমি ভর্তি করাই দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাইলে- তাইলে আমি যাই। আচ্ছা ঠিক আছে।
এগুলো আপনি আবার কাউকে বললেন না, নাহলে আরেক অন্য কেউ একজন দেখতে পেলে সমস্যা হয়ে যাবে। আরে না না, কে দেখবো, তুই আর আমি ছাড়া কে আছে? বললে হয় তোর তোর বলতে হবে, না হয় আমার বলতে হবে, তারপর তো মানুষ শুনবে। এখন কে আছে বল? তুই অনেক ভালো ছেলে রে প্রদীপ। কাজ দিতে পারলে সবাই ভালো, আর কাজ না দিতে পারলে কেউই ভালো না, এই সমাজের নিয়ম। বোকা দিলি না তো? আর না, আপনার কি কথা, খেলে হাসি মারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবার আসিস কিন্তু। হ্যাঁ। ঠিক আছে, আবার আসিস। এত বছর হয়, কত বছর হয় আমার স্বামী মারা গেছে, আমি একটা মনের মতো মানুষ খুঁজে পাইলাম না। এখন পাইছি, যে কদিন পৃথিবীতে বেঁচে আছি ওকে নিয়েই বাঁচবো। অনেক ভদ্র ছেলে, অনেক ভালো, দেখতো মাশাআল্লাহ। আমার আর কোনো চিন্তা নেই। তাহলে কি আর করা, রাত হয়ে গেছে, ও চলে গেছে, আমি একটু শুই, শুয়ে একটু ঘুমাই, নয়তো সকাল সকাল আবার উঠতে হবে। হ্যাঁ।